আমি এই প্রথম লাইফে ভাইজ্যাগ এলাম, আমার কিন্তু ভাইজ্যাগ কিন্তু খুব ভালো লেগে গেল। এত পরিষ্কার জল আর এত ঢেউ আমি খুব কম জায়গায় দেখেছি। এই হলো সাবমেরিন। এগুলো আমি যেটুকু বুঝতে পারছি টর্পিডো। মানে এত সুন্দর একটা জিনিস দেখলাম, এটা দিয়ে কিন্তু শুধুমাত্র এটা দেখার জন্য কিন্তু ভাইজ্যাগে আসা সম্ভব। ভাইজ্যাগ পুরো চিত্রটা এখানে তোলা আছে। পাইলটের ড্রেস, এখানে প্লেনের ছবি দেখে নেন। কি বিশাল দুটো বড় বড় পাখনা নিয়ে ইঞ্জিন বিশিষ্ট, 4 ইঞ্জিন বিশিষ্ট একটা বোম্বার, যেটা এখানে শোকেস করা আছে। মানে চালু হেলিকপ্টার এখন নেই, কিন্তু এক সময় ছিল। আজকে রান্না হচ্ছে বেগুন ভাজা গোল গোল করে, আর হচ্ছে খিচুড়ি আর ডিম ভাজবো। দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আধ ঘন্টা মতো রেস্ট নিয়ে জাস্ট আমাদের যে এয়ারবিএনবিতে বুক করেছিলাম তার থেকে হাঁটা পথে হয়তো 7 মিনিট থেকে 8 মিনিট দূরে আমাদের সমুদ্র বিচ। ভাইজ্যাগের সমুদ্র বিচ কি দুর্দান্ত সমুদ্র বিচ। পুরীর সমুদ্র বিচ অবশ্যই ভালো, শ্রী জগন্নাথ ধাম, আমি কোনো কিছুকে ওটা খারাপ কিছু বলতে পারি না, কিন্তু এটা একটা অনবদ্য সমুদ্র বিচ। এত পরিষ্কার জল আর এত ঢেউ আমি খুব কম জায়গায় দেখেছি। কি দারুণ না, খুব সুন্দর। এই পাথরগুলো কিন্তু আরও সুন্দর লাগছে। আমি এই প্রথম লাইফে ভাইজ্যাগ এলাম, আমার কিন্তু ভাইজ্যাগ কিন্তু খুব ভালো লেগে গেল। মানে সত্যি করেই ভাইজ্যাগ ভালো একটা ডেস্টিনেশান। পুরোপুরি আপনাদের একদম ফুল রেকমেন্ডেশন দিচ্ছি, একবার অন্ততপক্ষে ভাইজ্যাগ আসুন। আপনারা কিন্তু ভাইজ্যাগের ভালোবাসায় পড়ে যাবেন। পাহাড় আর সমুদ্র মানে সমান সমান বিউটিফুল মানে ডেস্টিনেশন কিন্তু আমার বলে মনে হচ্ছে। আর আমরা কালকে হয়তো চেষ্টা করবো আরাকু যাওয়ার। আরাকু সম্বন্ধে অনেক কিছু শুনেছি, ট্রেনে খুব ভালো ভিড় হয়, ট্রেন টিকিট না পাওয়ার জন্য আমরা চেষ্টা করব কমসে কম গাড়িতেই যাওয়ার। তো এই হলো লম্বা একটা বিচ, এটা কিন্তু খুবই সুন্দর। এই বিচ, এই পাশ দিয়ে রাস্তা দিয়ে উঠে এলাম, উঠে এসে একটা সুন্দর বাস স্ট্যান্ড দেখছি। দেখি কি সুন্দর আরকে বিচ, একটা বাস স্ট্যান্ড করা যায়। লোকেদের ওয়েট করছে, কিন্তু মানে বাসের জন্য ওয়েট করছে। কত সুন্দর একটা মানে ইউনিকভাবে বানিয়েছে, মানে এত সুন্দর গোল করে সুন্দর করে বানিয়েছে বাস স্ট্যান্ড এটা। তো চলে এলাম হচ্ছে মিউজিয়াম আর সাবমেরিন দেখতে। এই টিকিট কাউন্টারের টিকিট প্রাইস হচ্ছে বড়দের জন্য 100 টাকা আর চিলড্রেন বাচ্চাদের জন্য 50 টাকা, 4 থেকে 10 বছরের বাচ্চাদের। এটা শুধুমাত্র এয়ারক্রাফট মিউজিয়াম দেখার জন্য। আর যদি এয়ারক্রাফট মিউজিয়ামের সঙ্গে সাবমেরিন দেখতে চান তাহলে 200 টাকা দিলেই হবে, আর চিলড্রেনদের মানে বাচ্চাদের 120 টাকা। এই হলো এয়ারক্রাফট দেখার মিউজিয়াম, আর এই সামনেই হচ্ছে এই সাবমেরিন। ভিডিও ক্যামেরা করার জন্য আরও 200 টিকিট কাটতে হলো এক্সট্রা। মানে আমার 200 টাকার টিকিট প্লাস আমি ভিডিও ক্যামেরা করব তার জন্য আরও 200 টাকার টিকিট। তো চলুন এখন প্রথমে সাবমেরিনটা দেখি, তারপরে আমরা এয়ারক্রাফট যে মিউজিয়ামটা সেটা দেখব। এই হলো এন্ট্রি গেট সাবমেরিনে ঢোকার জন্য। এখানেও টিকিট কাউন্টার আছে, যদি কেউ শুধু সাবমেরিন দেখে তাহলে এখান থেকেও টিকিট কাটা যাবে। তো আমরা তো কাটলাম ওপার থেকে, আমরা এয়ারক্রাফটটা দেখব, এয়ারক্রাফট মিউজিয়ামটা দেখব। আর এই হলো সাবমেরিন। এই সাবমেরিনে ঢুকছি। মানে এরকম একটা জিনিস যদি না থাকে তাহলে সাধারণ মানুষ কিন্তু ভেতরে ঢোকার কোনো চান্সই পাবে না। সাবমেরিন তো আমরা দেখেছি জাস্ট মানে ওপর থেকে টিভিতে, তো ভেতর থেকে দেখার সৌভাগ্য তো হওয়া খুবই কঠিন। যাকে মিউজিয়ামটা দৌলতে আমরা একটু ভেতরে কি আছে কীভাবে থাকে একটু দেখতে পাবো। সঙ্গে চলুন সাবমেরিনের ভেতরে আমরা যে নিয়ে যাই। সাবমেরিন ঢুকছি। অনেক জিনিস তো আমরা জানি না, জাস্ট সেগুলো দেখি শান্তি। কম্পিউটার ফাইল লেখা আছে, মেশিন দেখে
ভেতরে এয়ার প্রেশার মেনটেন করার জন্য সব মেশিন। বাবা কত কমপ্লিকেটেড মানে যন্ত্র একটা। কোনো জায়গাতে মেশিন নেই এমন, চারিদিকে শুধু মেশিন মেশিন। এগুলো আমি যেটুকু বুঝতে পারছি টর্পিডো। এটা হচ্ছে এয়ার কন্ডিশনের ডাক, এই ঠান্ডা হাওয়া বেরোচ্ছে। কত রকমের মেশিন, তার বিভিন্ন কাজ, কত কমপ্লিকেশন, প্রচুর কমপ্লিকেশন। দেখুন বন্ধুরা, আশা করি আপনারাও একদিন আসবেন, দেখবেন। তবে তার আগে আমার ক্যামেরায় দেখে নিন, এটা ওয়াশ বেসিন। কিভাবে কাজ করতো এত কঠিন পরিস্থিতির মধ্যে। এটা মনে হয় ক্যাপ্টেন রুম, একটা রেপ্লিকা করা আছে ওনার কোনো কেবিন, পার্সোনাল কেবিন, কোনো টেকনিক্যাল। একটা রেডিও সেগমেন্ট, কমিউনিকেশন করার জন্য এটা রেডিও সেগমেন্ট। জলের তলা থেকে। আচ্ছা, এটা কিন্তু সৈন্যরা এখানে শুয়ে থাকতে হবে, রেস্ট রুম, মানে রাত্রি ঘুমানোর জন্য। কত কষ্ট করে এদের শুতে হয় বাবা। কত ছোট জায়গাতে দিনের পর দিন কাটায়। এটা 4টে অফিসার শুতে পারবে সেই ব্যবস্থা, মানে কইটুকু জায়গা। এক একটা সোলজার তো মোটামুটি 6 ফুটের নিচে খুব কমই হয়, তো তাদের জন্য এইটুকু বেড মানে পা মুড়িয়ে শোয়ার ব্যবস্থা। এটা হচ্ছে ডাইনিং রুম, মানে খাওয়া দাওয়া করার জন্য। এইটুকু জায়গার মধ্যে সব কিছু করা, আর মাসের পর মাস। তো সত্যি ব্যাপারটা ভাবতে কেমন লাগছে যে কত এরা মানে কঠিন পরিস্থিতির মধ্যে আমাদের দেশকে রক্ষা করার জন্য আর এই বলিদান। দেখুন, পাটা মুড়িয়ে শোয়ার মতো ব্যবস্থা মানে আছে। মানে এটা কত ফুট হবে? খুব বেশি হলে 4 ফুট হবে। আর একটা সোলজার তো মোটামুটি আমার আইডিয়া 6 ফুটের তো ওপরই হয়। তো সেই লোক কীভাবে এইভাবে থাকবে? তো খুবই মানে একটা কষ্টকর পরিবেশের মধ্যে এদের কাজ করতে হচ্ছে। মানে আমি জানি না এখনকার নতুন সাবমেরিনের আরও আধুনিক কিছু হয়েছে কিনা। তবে যে সময় এই সাবমেরিন মানে ছিল, কাজ করেছে, তারা কিন্তু খুব কঠিন পরিস্থিতির সঙ্গে লড়াই করে এই সাবমেরিনের মানে কার্যকর করে রাখতো আর কি। তো দেখুন বন্ধুরা, কত যন্ত্র, কত মানে প্রেশার পাম্প, তার খোলা বার করা, মানে প্রেশার কমানো বাড়ানোর জন্য সব প্রেশার পাম্প। আমার যেটুকু ছোট বুদ্ধি থেকে আইডিয়া হচ্ছে আর কি। এটা হলো ইলেকট্রিক্যাল কোনো কম্পোনেন্টের রুম। হ্যাঁ, সমস্ত কিছু মিটার, মানে দেখার মতো জিনিস আর কি। তো বন্ধুরা, আপনারা অবশ্যই যখন আসবেন অন্ততপক্ষে একবার অবশ্যই এইখানে ভিজিট করবেন, দেখবেন যে এটা একটা ইউনিক মানে জিনিস আর কি। এটা সরকার রেখেছে তাই, নাহলে এসব জিনিস তো সাধারণ পাবলিকের পক্ষে দেখা কোনোভাবেই সম্ভব নয়। এটা রেডিও রিসিভার, এখান থেকে কমিউনিকেট করতো সোলজাররা, মানে জলের ওপরে। মানে দারুণ জিনিস দেখলাম, কিন্তু আপনারা অবশ্যই আসবেন আর এটা অবশ্যই দেখবেন। এটা মাস্ট রেকমেন্ডেড, কারণ এই জিনিস কিন্তু আপনি পয়সা দিয়েও পাবেন না। এখানে রাখা আছে মিউজিয়াম হিসেবে, সেটা অন্য জিনিস। এটা মনে হচ্ছে আমার কোনো ফ্রিজার রুম, টিফিন জাতীয় খাবার এখানে রাখা হতো। কত যন্ত্র আর কত পড়াশোনা করতে হয় এই ক্যাপ্টেনকে এই সাবমেরিন চালাতে গেলে। এটা একটা ফ্যাক্টর, মানে কোন সুইচের কি কাজ, এটার কি কাজ সেটাও কিন্তু ওনাকে জানতে হবে। এটার কি কাজ জানতে হবে, এটাও কি কাজ জানতে হবে, কারণ জানি না এটা কিন্তু বললে মানে কঠিন পরিস্থিতি। বুঝতে পারছি না আমি কি বলতে চাইছি। মানে ক্যাপ্টেনকে প্রত্যেকটা, বা যারা এইসব সব পড়াশোনা করে তাদেরকে কিন্তু প্রত্যেকটা জিনিস সম্বন্ধে, মিটার সম্বন্ধে ওয়াকিবল হতে হবে।
নাহলে কিন্তু এই জিনিস চালানো যাবে না। এসব মিটার, এই মিটারে কি কাজ, এ কত পড়াশোনা করতে হয়, হ্যাঁ। তারপরও এরা তো দেশ সেবা করব এই মনোভাব নিয়েই এরা অলরেডি এসব জায়গায় চাকরি করতে আসে, হ্যাঁ। মানে যারা যেখানে যারা ইঞ্জিনিয়ার তারা কিন্তু প্রচণ্ড শিক্ষিত, নাহলে কিন্তু এটা পারবে না, এই জিনিসটা সম্ভব নয়। তো এরা মনে করলে অনেক কিছু বড় বড় চাকরি, আরও পয়সা চাকরি করতে পারছো, কিন্তু তারা দেশ সেবা করব এই মনোভাব নিয়েই এখানে আসে। এটা মনে হচ্ছে কোনো ইঞ্জিন, এটা ইঞ্জিন রুমকে আমি রিং পিস্টন মোটামুটি বুঝতে পারছি। এটা হচ্ছে ইঞ্জিনটা, সাবমেরিনটা ইঞ্জিন। আমার আইডিয়া এটা জেনারেটর রুম। তো মোটামুটি আমরা চলে এসেছি মানে শেষের দিকে মোটামুটি চলে এসেছি। তবে দারুণ লাগলো কিন্তু, এটা একটা ইউনিক এক্সপিরিয়েন্স তাকে বলে। মানে এত সুন্দর একটা জিনিস দেখলাম, এটাতেই কিন্তু শুধুমাত্র এটা দেখার জন্য কিন্তু ভাইজাকে আসা সম্ভব। টর্পিডো মানে পেছন দিকে টর্পিডো দেখলাম, সামনে দিকেও টর্পিডো রুম। তো এই হলো সাবমেরিনের লাস্ট প্রান্ত, যেটা আমি এখন দেখাচ্ছি আপনাদের। যা শেষ হয়ে গেল, সামনে থেকে পেছন অব্দি যাত্রা। ওহ কি সুন্দর, দারুণ এক্সপিরিয়েন্স, মানে দুর্দান্ত এক্সপিরিয়েন্স যেটা আমি করলাম। মানে বিউটিফুল জিনিস। আপনারা এলে অবশ্যই একবার আসবেন, আর বাচ্চাদের তো মাস্ট রেকমেন্ডেড নিয়ে আসবেন, তো ওদের খুবই ভালো লাগবে। তো এই হলো সাবমেরিনের পেছনটা, এটা কিন্তু প্রপেলার। এই হলো সাবমেরিনের পুরো টোটাল রেঞ্জটা। আমি দেখাতে পারছি কিনা বুঝতে পারছি না। আমরা 3 দাদা ভাই, ছোটদা, বড়দা আর আমরা এখন ঠিক সাবমেরিনের সামনে। তো চলুন এখন যাই এয়ারক্রাফট মিউজিয়াম। এই হলো এন্ট্রি পয়েন্ট। ইন্ডিয়ান নেভির IN 312 এখানে একটা ডেমনস্ট্রেশন করা আছে। ভাইজ্যাক পুরো চিত্রটা এখানে তোলা আছে। এটা রেপ্লিকা পাইলট স্টেশন। এটা হচ্ছে ব্ল্যাক বক্স। অ্যাকচুয়ালি আমরা কিন্তু জানি ব্ল্যাক বক্স মানে ব্ল্যাক কালারের, তা কিন্তু হয় না। ব্ল্যাক কালারে কিন্তু ব্ল্যাক বক্স হয় না। লোকে জানে যে ব্ল্যাক বক্স মানে ব্ল্যাক কালার, না। এটা এমনই কালার, জঙ্গলে ঝোপে কোথাও বালিয়াড়িতে পড়ে থাকে এই কালারটাতে। এটা এক ধরনের কালার, যে কালারটা সব জায়গা থেকে লক্ষ্য আসবে। পাইলটের ড্রেস হচ্ছে ফ্লাইট ইঞ্জিনিয়ারের ড্রেস। অবজারভার, এটা ফ্লাইট গানার। 2 ধরনের তো মিসাইল হয় আমি জানি, একটা হচ্ছে এয়ার টু এয়ার, মানে কোনো ফাইটার প্লেন তার যুদ্ধ বিমান থেকে কোনো মিসাইল ছুড়লো অন্য ফাইটার মানে ক্র্যাপের উদ্দেশ্যে অপোনেন্ট পার্টি ধ্বংস করার জন্য। একটা হয় এয়ার টু গ্রাউন্ড, আর এটা কিন্তু মনে হচ্ছে এয়ার টু গ্রাউন্ড, মানে এয়ার থেকে ছুটবে, মাটিতে গিয়ে পড়বে কোনো শত্রুর বাংকার বা স্টেশন এসব ধ্বংস করার জন্য। মানে এই হলো ইঞ্জিন, যেটা আমরা চেষ্টা করছি তৈরি করার। কাবেরী ইঞ্জিন আমরা জানি, আমরা তৈরি করেছি। এখন সেটাকে থার্স্ট পাওয়ারটা কতটা বাড়াতে পারবো, যেটুকু দরকার একটা ফাইটার প্লেনে, সেটা আমরা তৈরি করছি, মানে চেষ্টা করছি আরও রিমডেলিং করে সেই থার্স্ট পাওয়ারে আনার জন্য। তো কাবেরী ইঞ্জিনের কাজ আমরা করছি। এটা হয়তো আরও অনেক পুরনো কিছু বা বিদেশি কোনো ইঞ্জিন, আমি জানি না এটা কাবেরী কিনা, কিন্তু আমাদের ভারতবর্ষে ফাইটার প্লেনের ইঞ্জিন কিন্তু আমি জানি যেটা বানানো হচ্ছে সেটা কাবেরী ইঞ্জিন। সবই কিন্তু আমাদের আত্মরক্ষা করার জন্য। আমাদের হিরোজ বিভিন্ন মানে আর্মিদের ছবি এখানে লাগানো আছে। যা সে দেখা হয়ে গেল, বাইরে বেরিয়ে যাচ্ছে। এখানে একটা এয়ারক্রাফট রাখা আছে, অনেক পুরনো এয়ারক্রাফট, যেটা হয়তো মানে আর ইউজে আসে না। ভেতরে উঠে যখন দেখলাম যে এক জায়গায় লেখা আছে ছবি তুলবেন না, ভিডিও ক্যামেরা করবেন না। আমি সঙ্গে সঙ্গে বন্ধ করে দিয়েছি,
আমি আমাদের রাষ্ট্রীয় সুরক্ষা নিয়ে এতটুকু কম্প্রোমাইজ করতে রাজি নয়। যাই হোক, আমি সেই কথা মেনে নিই, ওটা ছবি করিনি ভেতরে, জাস্ট বাইরে এখন ছবিটা করছি, যেটা সবাই করছে আমি দেখলাম সেটা করছি আর কি। তো যাই হোক, এটা দেখে এখন নিচে নেমে এলাম, খুব ভালো লাগলো দেখে। আর আমার মনে হচ্ছে এটা যে লম্বা বেরিয়ে আছে, এটা ইয়ার টু ইয়ার রিফিলিং করার জন্য, এটা কিন্তু রিফিলিং করার জন্য এই ব্যবস্থা। মানে যখন অনেক দূরে ফাইটার প্লেন যখন জার্নি করে, তখন এই তেল ভরার জন্য তো আর নিচে নামানো সম্ভব নয়, তো এটা থেকে ইয়ার টু ইয়ার রিফিলিং হয়। তো এই হলো সেই সিস্টেমটা। এই হলো প্লেনের ছবি, দেখে নেন কি বিশাল দুটো বড় বড় পাখনা নিয়ে ইঞ্জিন বিশিষ্ট, 4 ইঞ্জিন বিশিষ্ট একটা বোম্বার, যেটা এখানে শোকেস করা আছে। অনেক পুরনো, কিন্তু আমাদের দেখার সৌভাগ্য করে দিয়েছে ইন্ডিয়ান গভর্নমেন্ট, তার জন্য ইন্ডিয়ান গভর্নমেন্ট তথা ইন্ডিয়ান আর্মিকে অশেষ অশেষ ধন্যবাদ। সামনে একটা মিউজিয়াম আরেকটা দেখতে পাচ্ছি, UH-3H হেলিকপ্টারের, দেখি যদি ওটা দেখা যায়, ওটা অবশ্যই যাচ্ছি, সঙ্গে থাকুন। মানে চালু হেলিকপ্টার এখন নেই, কিন্তু এক সময় ছিল, তো সেটা এখানে শোকেস করা আছে। জাস্ট ভেতরে আবার গিয়ে দেখি হেলিকপ্টার কেমন নেভিদের। তো দেখে নিলাম, এখন হোটেলের দিকে ব্যাক করছি, কারণ রাত্রে রান্নাটা করতে হবে, দেখা যাক কী রান্না হয়। তো সঙ্গে থাকুন। গা হাত পা ধুয়ে একটু মুড়ি খেয়ে নিলাম, সঙ্গে পেঁয়াজ, চানাচুর সবই রকম ছিল, সেটা মিক্সড করে একটু মুড়ি খাওয়ার পর আজকের মেনু ঠিক করলাম, রাত্রে একটু খিচুড়ি খাবো। তো মুগের ডাল নেই, তো মুসুর ডাল আছে, মুসুর ডাল, চাল, আর এই যে বিভিন্ন সবজি, পেঁয়াজ কেটেছি বড় বড় করে, আদাটা একটু ছেঁচে নেবো। দেখুন এই হচ্ছে আদা, রসুন, এটা কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এইটাতে জাস্ট আমরা ডিম ভাজবো, হ্যাঁ। আর এইটা হলো বিনস, আর এই যে ফুলকপি আর আলু একটু জাস্ট ভাপিয়ে নিয়েছি। এবার তেল চাপিয়ে দিলাম, ডাল আর চাল ফুটিয়ে নিয়েছি, তো অনেকক্ষণ দিয়েছি, দিয়ে মুড়ি খেতে বসেছিলাম। চাল আর ডাল মোটামুটি ফুটে গেছে। আজকে রান্না হচ্ছে বেগুন ভাজা গোল গোল করে, আর হচ্ছে খিচুড়ি আর ডিম ভাজবো। আজকে রান্না আমাদের এই মেনু। তো ঠিক আছে, রান্নাটাই করে নিই, তারপরে খাবার সময় আবার আসছি। আজকে আমাদের মেনু তাহলে খিচুড়ি আর গরম গরম বেগুন ভাজা। এই সেই খিচুড়ি রান্না মোটামুটি কমপ্লিট, এবার আমরা খেয়ে নেবো। এর সঙ্গে তো আমের চাটনি আছে, খিচুড়ি আর বেগুন ভাজা, সঙ্গে লেবু, আর ডিমটা গুলে দিয়ে দিয়েছি ভেতরে। বিন, ফুলকপি, আলু, মটরশুঁটি, ফুলকপি সবই মোটামুটি দেওয়া আছে। তো এই হলো খাবারের মেনু আজ রাত্রের। হঠাৎ করে ইচ্ছা হলো একটু খিচুড়ি খাবো, তো বানিয়ে ফেললাম খিচুড়ি। প্রচণ্ড গরম, তো এই ছোটদা আজকে খিচুড়ি বানিয়েছে, বড়দা আর আমি। ঠান্ডা লেগে যাবে, একটু ঠান্ডা লেগে যাবে। এই তো অল্প দিয়েছি, অল্পই খাবো। হ্যাঁ আসতে খাবো, গরম গরম খাবো। ঠিক আছে, ঠিক আছে, একটু দেখি। হ্যাঁ পারফেক্ট। ডিম ভাজা বই, ডিম ভাজা নিয়ে সব বুঝতে হাঁসের ডিম ভেতরে গুলে দিয়েছি, আর পারফেক্ট দুর্দান্ত খিচুড়ি। তো লেবু নিংড়ে দিই, নিগড়ে দে। ঠিক আছে, দুর্দান্ত আজকের মেনু, ফাটাফাটি সুপার হিট। এই খিচুড়ি, বেগুন ভাজা, লেবু আর এই আমের চাটনি নিয়ে নিচ্ছি।
ভুলে গেল না ঠিক আছে, ফাটাফাটি। তো মোর তো খাবার খেয়ে নিই। নিয়ে এলে কাল সকালে যাবো আরাকু, গাড়ি অলরেডি বুক করে নিয়েছি। 4500 টাকা নেবে। কালকে মোটামুটি 10 ঘন্টা ওরা আরাকু বিভিন্ন রকম পর্যটন কেন্দ্র ঘোরাবে। তো কাল সকাল 7টায় গাড়ি আসবে, তো একটু তাড়াতাড়ি সবাইকে শুয়ে পড়বো। আর কালকে সকালে আরাকু কোথায় কি দেখলাম, কিভাবে কি গেলাম, সব কিছু ভিডিওতে থাকবে। তো আপাতত আজকে রাত্রির জন্য শুভরাত্রি। তো খাবারটা খেয়ে নিই, দিয়ে শুয়ে পড়ব। গুড নাইট। সুপ্রভাত বন্ধুরা, আজ 10ই জানুয়ারি আর আমরা এখন আছি ভাইজাকে। আমরা এখন আরাকুর পথে। তো আমি যেটা ভেবেছিলাম যে এতটা হয়তো হিল হবে না, কিন্তু আমার ধারণাটাই ভুল। তা যেতে যেতে এই হচ্ছে ভিউ, একটা রেঞ্জ দেখা যাচ্ছে। বিভৎস ফলস, পয়সা ওসুল ফলস, এটা আসাই আছে, অবশ্যই মাস্ট রেকমেন্ডেড। এখানে কিন্তু অনেক ব্যাম্বো চিকেনও বিক্রি হচ্ছে। তো যদি এটা খাবার আপনাদের আগ্রহ থাকে তো অবশ্যই এখান থেকে ব্যাম্বো চিকেন নিয়ে খাবেন। এই হলো গোয়ার মুখ। জাস্ট এখান দিয়ে নামলাম, এই নেমে এই হলো গুহা। এই হলো কফি প্ল্যান্টেশন হচ্ছে এখানে, ফিল্টার কফি। এই হলো আর একটা ভ্যালি, পাহাড়ের ওপরে একটা ভ্যালি, যেরকম কাশ্মীর ভ্যালি এরকম একটা ভ্যালি। আমি এইটা নিলাম, এই কফি চকোটা নিলাম, এটা 20 টাকা করে পার পিস। এখান থেকে মধু নিয়ে নিচ্ছি, পাহাড়ি মধুটা নিচ্ছি, টেস্ট করলাম, ভালো, খারাপ না, ভালোই টেস্ট। আর আজকে এই হলো চিকেন যে রান্না করছি, এই আমাদের 3 জনাকার ভাত, আর এই হলো চিকেন। তো আজকে রান্না হচ্ছে চিকেন আর হচ্ছে এই ভাত, সঙ্গে লেবু নিয়ে নিয়েছি।